গত কয়েকদিন ধরে বহু মানুষ আমাকে ক্রমাগত প্ররোচিত করে যাচ্ছেন যে কে বা কারা আমাকে গাল দিয়েছে, আমাকে তার প্রত্যাঘাত করতে হবে। আমি এই নিয়ে রাগ কাটিনি। আজকে যে ভৃত্যজনক কথা বলে যে এপিসোডটি আপনাদের উপহার দেব বলে মনস্থ করেছি, সেটিকেও ভুল করে এটা প্রত্যাঘাত বলে মনে করবেন না। কারণ এই ব্যাপারে আমি মার্ক টোয়েনকে আমার গুরু মনে করি। মার্ক টোয়েন এই বোকাদের নিয়ে অনেক মজার মজার কথা বলেছিলেন। তার দুটো আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। নেভার আর্গু উইথ স্টুপিড পিপল, দে উইল ড্র্যাগ ইউ ডাউন টু দেয়ার লেভেল অ্যান্ড বিট ইউ with experience. আরেকবার মন্তব্য করেছিলেন, it is better to keep your mouth shut and let people think you are a fool than to open it and remove all doubt. সুতরাং লোকে আমাকে বোকা ভাবুক, গন্ডার চর্ম ভাবুক, যা খুশি ভাবুক, আপনাদের যা ইচ্ছে আপনারা ভেবে নিন, কিন্তু আমি আমার মুখ খুলব না। এটাই আমার প্রতিজ্ঞা, এটাই আমি সারা জীবন অনুশীলন করার চেষ্টা করে এসেছি। কখনো পেরেছি, কখনো পারিনি, ইত্যাদি এবং ইত্যাদি। প্রথম কথা হলো, গাল খেতে আমার বেশ ভালোই লাগে, আর ছোটবেলা থেকেই ক্রমাগত গাল খেয়ে যাচ্ছি। বয়স যখন কম ছিল তখন রাগ হতো এবং বোকার মতো আমি হয়তো মুখ খুলতাম, মুখ না খুললে অন্য কিছু চালানোর ব্যবস্থা করতাম। কিন্তু বয়স যত বেড়েছে, একদম পুরনো ওয়াইনের মতো আমারও নিজের অভিজ্ঞতা সমৃদ্ধ যে উপলব্ধি, সেটা গাঢ় থেকে গাঢ়তর হয়েছে। বহু যুগ আগে আমি যখন আনন্দবাজার পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক, সে সময় কলকাতার একটা ট্যাবলয়েড সাপ্তাহিক হিসেবে তখন বেরোতো। আমার বিরুদ্ধে হঠাৎ কোনো কারণ নেই, অকারণে জানি না, যা ইচ্ছে তাই লিখতে শুরু করে দিল। আনন্দবাজার কাগজ নাকি আমি পুড়িয়েছি, যদিও আমি সেদিন কোল্হাপুর ছিলাম। ভাবখানা এমন যেন কোল্হাপুর থেকে আমি একটা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আনন্দবাজারের ভবন, যে ভবনের সঙ্গে আমি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি, সেটা পুড়িয়ে দিয়েছি। আরও আর্থিকভাবে আমি কত দুর্নীতিগ্রস্ত। মেয়েরা, আনন্দবাজারে কর্মরত মেয়েরা আমাকে দেখলেই কীরকম ভয় পায়, এবং মেয়েদের নিয়ে আমি কতটা অশালীন আচরণ করেছি, এক এক দিন এক একটা কাহিনী। এবং যে এই কাগজটা বের করত, সে যাকে বলে হাড়ে বজ্জাত টাইপ, ঠিক তাই ছিল। কাগজ প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে 100টা কাগজ ডাই করে আনন্দবাজারের রিসেপশনে রেখে চলে যেত, যাতে যেই ঢুকবে না কেন ওই কাগজে এবং প্রথম পাতার বড় বড় করে হেডলাইনে আমার নামটা পড়তে পারবে এবং তাদের কৌতূহল জাগবে এবং তারা ভাববে আমি সত্যিই এরকম কিনা। তারপর একবার দেখলাম, আমি যে পাড়ায় তখন থাকতাম, সেই পাড়ায় প্রতিটি লেটার বক্সে
একটা করে কাগজ গুজে দিয়ে চলে গেছে। কিন্তু এতেও আমি ক্ষুণ্ণ হইনি। সবশেষে আমি দেখলাম সে, আমার কন্যা তখন 6 বছর 7 বছর বয়স, লামার্টিনা স্কুলে পড়ে, তাকে আমি প্রায় প্রত্যহ পৌঁছে দিতে যেতাম। একদিন দেখি একটি ছেলে ওই কাগজ আমার মেয়ের স্কুলের সামনে একেবারে হরিণ লুটের বাতাসার মতো যাকে পাচ্ছে তাকেই ধরিয়ে দিচ্ছে। সেদিন আমার সংযম চ্যুতি ঘটেছিল। কিন্তু আমি আবার কোম্পানির একেবারে কি বলতে পারেন ভৃত্য নাম্বার 1 ছিলাম। বিশেষ করে আমার সম্পাদক অভিক সরকারের, এবং সে কথা বলতে আমার কোনোদিন কোনো লজ্জা ছিল না, আজও নেই, ভবিষ্যতেও থাকবে না। আমাকে ভৃত্য বললে আমার গায়ে ফোসকাও পড়বে না। সারাটা জীবন তো ভৃত্যগিরি করেছি, কখনো আজকালে, কখনো আনন্দবাজারে, কখনো টাইমস অফ ইন্ডিয়ায়, কখনো কলকাতা টিভিতে, কখনো এবিপি আনন্দে। কোথাও তো আমি ভৃত্য ছাড়া আর কিছু ছিলাম না। কিন্তু তা দিয়ে আমার মূল্যায়ন যদি কেউ করতে চায় করবে, সে যাই হোক। তখন আমি আমার সম্পাদককে না জানিয়ে কোনো রকম কাজ করতাম না, কেননা আমি জানতাম যে আমার সঙ্গে এই মহৎ প্রতিষ্ঠানের নামটা জড়িয়ে আছে, এবং আমি এমন একটা পদে কাজ করি যে পদে বসে ইচ্ছে থাকলেও অনেক কিছু করা যায় না। কিন্তু সেদিন আমি অফিসে এসে এডিটোরিয়াল মিটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সম্পাদককে বলি যে এই কাণ্ড আমার সঙ্গে কিন্তু হয়ে চলেছে, এবার আমি আমার মতো করে একে শায়েস্তা করার জন্য যা করার তাই করব। তিনি হাসলেন, হেসে আমাকে তার সোফা উল্টো দিকে বসতে বললেন। তারপরে বললেন, কফি খাবে? অভিকবাবুর ঘরের কফি, ওই রকম কফি কলকাতা শহরে দ্বিতীয় কোনো ব্যক্তি খান কিনা আমি জানি না। জ্যামাইকান কফি, নাম ব্লু মাউন্টেন। তার ঘরের ঠিক পাশে একটা প্যান্ট্রি ছিল। সেই প্যান্ট্রিতে কফিটা যখন ব্রু করা হতো, অভিকবাবুর ঘরে তখনই তার সুগন্ধ ছড়িয়ে পড়ত। আর শেষ পর্যন্ত যখন আসতো, তখন কি বলবো, ওই রকম স্বর্গীয় স্বাদ জীবনে কোথাও কোনো কফিতে আমি পাইনি। তবে একবার জ্যামাইকা গেছিলাম, বিশ্বস্ত ভৃত্যের মতোই আমার মনিব এই কফিটা খেতে পছন্দ করে জেনে তার জন্য একটা ব্লু মাউন্টেনের প্যাকেট নিয়ে এসে তাকে উপহার দিয়েছিলেন। সে যাই হোক, উনি আমাকে বললেন, বসো বসো, মাথা ঠান্ডা করো। করলাম। তখন তিনি বললেন যে, দেখো, দিস ইজ দ্য প্রাইস ইউ হ্যাভ টু পে ফর ইউর সাকসেস। লোকে, আমরাও তো 5 জনকে নিয়ে গসিপ করি, তা আমাদের নিয়েও কিছু লোক গসিপ করবে, উল্টো পাল্টা কথা বলবে। তুমি কত লোকের মুখ বন্ধ করবে? তখন বেটার সেন্স স্টার্টেড প্রিভেইলিং অন মি। তার সঙ্গে তিনি একটা কথা জুড়ে দিয়েছিলেন, যেটা আমার কাছে একেবারে জীবনের মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছে। সেটা হলো, উনি বলেছিলেন, উইনস্টন চার্চিল একটা কথা বহু ক্ষেত্রে প্রয়োগ করতেন,
আমি বললাম সেটা কি? বললেন দেয়ার আর সার্টেন থিংস হুইচ আর বিনিথ কন্টেম্পট। বিনিথ কন্টেম্পট বলতে কি বোঝায় আমি তাকে আর তা জিজ্ঞেস করিনি, কেননা নিজের অজ্ঞতা নিজের সম্পাদকের সামনে প্রকাশ করতে একটু দ্বিধাবোধ হয়েছিল। কথাবার্তা শেষ হতেই আমি চলে গেলাম আমাদের আনন্দবাজারের লাইব্রেরিতে, 3 তলায় গিয়ে চার্চিলের সঙ্গে এই শব্দ বন্ধ কি যোগাযোগ সেটা খুঁজে বার করার চেষ্টা করলাম, পেয়েও গেলাম। দেখলাম ফ্রান্স যখন হিটলারের সঙ্গে আর্মিস্টিস করেছিল তখন চার্চিল বলেছিলেন, তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে, যে ইট ইজ বিনিথ কন্টেম্পট। একই কথা তিনি নাৎসি জার্মানি সম্বন্ধে বলেছেন। তিনি আরও স্টালিনের বিরুদ্ধে বলতে গিয়ে বলেছেন। এটা তার বেশ জনপ্রিয় আর তার কাছে ভীষণ প্রিয় একটা লব্জ ছিল। মানে জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটবে যেটা নিয়ে মন্তব্য করা মানেই হচ্ছে তাকে মহত্ব দান করা। সুতরাং এইসব পাঠশালায় আমি ছেলেবেলায় পড়ে এসছি, তো সেই জন্য এখন আর এই জীবন সায়ান্নে আমার এসবে কিছু যায় আসে না। তবে সহসা আমি বিখ্যাত হয়ে পড়লাম অকারণে, এটা ভেবে একটু যে নিজের পিঠ নিজে চাপড়ে দিইনি, সেটা অস্বীকার করলে মিথ্যে কথা বলা হবে। এবং একদম উটকো প্রচার, বাড়তি প্রচার আর ক্রমাগত আমার একদল বন্ধুর প্ররোচনা, দাদা মুখ খুলুন, মুখ খুলুন, মুখ খুলুন, জবাব দিন, জবাব দিন, জবাব দিন। আমি কিচ্ছুটি বলিনি, আজও বলছি না, চুপ করে বসে আছি। তার কারণ ওই যে মার্ক টোয়েনের কথাটা শোনালাম, যে বোকাশোকাদের সঙ্গে আর্গু করার চাইতে মুখ বন্ধ করে রাখা ভালো। যদি মুখ খোলো তাহলে তুমিও যে মূর্খ সেটা বাইরে প্রকাশ পেয়ে যাবে। এখন ভৃত্য নিয়ে শোরগোল হওয়ার কি কারণ আছে আমি বলতে পারবো না। এবং একটা কথা আমি জানি, আমিও তো সারা জীবন এই সংবাদ জগতেই কাজ করেছি। আজকে নয় আমি একা চাষের ক্ষেতে লাঙল বই, কিন্তু বরাবর তো তা ছিলাম না। ফলে কাগজে মুদ্রিত যে কোনো শব্দ বা বাক্য বা টেলিভিশনে বলা কোনো বাক্য অপমানসূচক হলে, মানহানিকর হলে আমাকে তার দিকে নজর রাখতে হতো, এবং আমি সেটা যতটা পেরেছি আটকেও দিয়েছি। কেননা এদেশে দুটো আইন আছে, একটাকে বলে লাইবেল, আরেকটাকে বলে ডিফামেশন। আমরা যারা মিডিয়া অর্গানাইজেশনের এই কর্তাস্থানীয় হনু ছিলাম, তাদের এই দুটো আইন ভালো করে জানতে হতো এবং এর অন্যথায় যাতে না হয় তার জন্য সজাগ থাকতে হতো। এখন প্রথম কথা, কোনটা ব্যক্তিগত আর কোনটা নয়
সেটা তো আমি বোঝানোর জন্য আমার প্রথমত কোনো দায় নেই, দ্বিতীয়ত আমি কোনো স্কুল বা পাঠশালা খুলে বসিনি যে আমাকে এটা বোঝাতে হবে। আমি যেটা খুব সহজভাবে বুঝি সেটা হলো, ইউ ক্যানট ক্লেম প্রাইভেসি ইফ ইউ আর এ পাবলিক ফিগার। এটা স্বতঃসিদ্ধ ব্যাপার। অর্থাৎ একজন মানুষ, ব্যক্তি মানুষ, যিনি তার নিজস্ব বৃত্তে থাকেন, সাথে পাশে থাকেন না, তার ক্ষেত্রে জিনিসটা যা জনগণের দ্বারা নির্বাচিত মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে বসে থাকা কোনো ব্যক্তির পক্ষে তা একেবারেই প্রযোজ্য নয়। সুতরাং কোনটা ব্যক্তিগত আর কোনটা নয়, এই ন্যূনতম জ্ঞানটা আমার আছে, এবং সেই কারণেই আমি একেবারে জ্ঞানতৈয়া বলার বলেছি বেসড অন দ্যাট পাবলিক ফিগার্স পাবলিক পারফরমেন্স, নট আউট অফ এনিথিং এলস। সুতরাং অযথায় নিয়ে শোরগোল যারা করতে চায় করুক, আমি সাত করে গলা বাড়াতে যাব কেন? দ্বিতীয় কথা, এটাও খুব গুরুত্বপূর্ণ, যাকে উদ্দেশ্য করে আমি শব্দটা ব্যবহার করেছি তিনি নিজে কিন্তু একটি শব্দও বলেননি। তিনি যদি বলতেন তাহলে আমি হয়তো একটা জবাব দেওয়ার তাগিদ কিছুটা হলেও অনুভব করতাম। দ্বিতীয়ত, আমার এই মূল্যায়ন যে দল হিসেবে তৃণমূল কংগ্রেস প্রত্যাখ্যান করছে, তেমন কোনো ইঙ্গিতও আমি পাইনি। এমন যদি দেখা যেত যে তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ে বসে কোনো একজন মহামহিম আমার নাম করে বা না করে আমাকে গালাগাল দিচ্ছেন, যেটা তারা হামেশাই দিয়ে থাকেন, এক এক দিন এক একজন এক এক রকম পোশাক পরে এসে, আমার ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ঘটনা ঘটেনি। যে ব্যক্তিকে নিয়ে বলা তার কোনো বক্তব্য নেই, দলের কোনো বক্তব্য নেই, তাহলে আমি ছায়ার সঙ্গে যুদ্ধ করে গায়ে ব্যথা করব কেন? সুতরাং আমি এই কাজটা করিনি, করব না, কখনো করব না। হ্যাঁ, যদি এখন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলে দেন, অভিষেক বলে দেয়, বা যার বিরুদ্ধে বলা কথা তিনি বলেন, তখন অবশ্যই জবাব দেওয়ার কথা আমি বিবেচনা করব। এখন আমার বিরুদ্ধে আত্মম্ভরিতা, খুব অহংবোধ, গর্বে পা পড়ে না, আনন্দবাজার ছাড়ার পর আমি নাকি কেউ নেই, ভোকাট্টা, এইসব বলে যারা আনন্দ পাচ্ছে পাক না, এ নিয়ে তো আমার কিছু বলার নেই। এর আমি কি জবাব দেব? অবদের গুবোধে আনন্দ হয়, তাদেরও যদি হয়ে থাকে তো হয়েছে, কিন্তু I stand by every word of what I said, and I believe that I have not committed any personal affront or attack. যারা এটা নিয়ে এত শোরগোল তুলছেন, তুলে আমারই লাভ করে দিচ্ছেন,
তাদেরকে আমি খুবই বিনয়ের সঙ্গে বলছি, আপনারা নিজেরা বা আপনাদের মন্ত্রণাদাতাকে বলুন না কলকাতা হাইকোর্টে আমার বিরুদ্ধে একটা মানহানির মামলা করতে, অকারণে বারে বারে ব্যক্তিগত আক্রমণ করার জন্য। একবার করলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। whether a public person will not be under public scrutiny or not, আমার তরফ থেকে আমার কোনো আপত্তি নেই। সুতরাং এর ওর সাবজেক্টিভ ওপিনিয়ন, জ্ঞানগর্ভ ভাষণ, থ্রেট, বুলিং, ব্ল্যাকমেল, এইসব অযথা কাজে সময় নষ্ট না করে সবচেয়ে ভালো হবে আদালতের আঙিনায় গিয়ে এটার ফয়সালা করা। আর শেষ কি কারণ জানেন? আমি বলিনি তার কারণ আমার হয়ে আপনারাই সব বলে দিয়েছেন। অর্থাৎ যদি ধরে নিই এটা একটা কোনো একটা স্তরে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপার, যদিও আমি সেভাবে দেখি না, তাহলে ডিসাইসিভলি তো এটা তো ঠিক সেই সেমিফাইনালে ব্রাজিল বনাম জার্মানির খেলা হয়ে গেল। ব্রাজিল বিশ্বকাপে দাঁড়িয়ে দাঁড়িয়ে 7 গোল খেল ব্রাজিল, মাত্র একটা গোল শোধ করতে পেরেছিল। মাঠে আমিও ছিলাম। সুতরাং যে কাজটা আপনারা করে দিয়েছেন, কমেন্ট বক্সে গেলেই যে কোনো লোক সেটা বুঝতে পারে। তা আমি অযথা সেখানে মাথা গলাতে যাব কেন? একজন দেখলাম খুব গম্ভীর মুখ করে ঘাড় দুলিয়ে দুলিয়ে আমাকে ব্যক্তিগত আক্রমণ না করার পরামর্শ দিচ্ছে। ভালোই করেছেন, দিয়েছেন, তার অধিকার আছে। হয়তো ভালোবাসা থেকেই দিয়েছেন বা প্রগাঢ় শ্রদ্ধাবোধ থেকে। তারপরে দেখি তার কমেন্ট বক্সে এই সংক্রান্ত 75টা কমেন্ট আছে। বিশ্বাস করুন, 75টা কমেন্টই আমার পক্ষে। তো যে খেলায় আমি 75-0 গোলে জিতে আছি, তা নিয়ে অযথা মাথা ব্যথা করতে যাব কেন? আজকে আমি এই বক্তব্যগুলো মুখবন্ধ হিসেবে বললাম। আগামীকাল থেকে আমি কিন্তু এ নিয়ে সিরিয়াস আলোচনায় ঢুকব, যে ব্রাত্যজনকথা আমাদের সাহিত্যে, বিদেশি সাহিত্যে একেবারে মহান সব লেখকেরা কে কিভাবে দেখেছেন। সেটা অবশ্য একটা বৌদ্ধিক স্তরের চর্চা হবে। সেটা যারা অকারণে শোরগোল করে হয় তাদের মাথার উপর দিয়ে যাবে, নয় তারা তাতে রুচি পাবেন না। অন্তত কমপ্লেন করার মতো কিছু তো পাবেনই না। সুতরাং আজ বললাম নিজের কথা, কাল সম্ভবত পরশু বলবো এই ভৃত্য প্রসঙ্গে আমার সুচিন্তিত 2 পয়সার বক্তব্য। ভালো থাকবেন, নমস্কার।